সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি স্বপ্নধারা নিউজ আওয়ার এক্সট্রায় সহযোগিতায় আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতাল। বাবলি ইয়াসমিন পুরো আয়োজন জুড়ে আছি আপনাদের সঙ্গে। আজ আমার নির্ধারিত বিষয় নারীর প্রতি সহিংসতা, উদ্বিগ্নতার শেষ কোথায়। দর্শক, আপনারা জানেন আজ আন্তর্জাতিক নারী দিবস। গোটা বিশ্ব যখন নারীর ক্ষমতায়নের কথা বলছে, যখন সোচ্চার হচ্ছে নারীর অধিকার নিয়ে, তখন আমরা মাগুরার আসিয়ার যে পরিণতি সেটি দেখতে পাচ্ছি আমাদের চোখের সামনে। আইসিইউতে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাংলাদেশে নারীরা 53 বছর পর কোন অবস্থানে আছে, কতটুকু সম্মান তারা পাচ্ছে, এসব কিছু নিয়ে আজ আমরা কথা বলবো। আমার নির্ধারিত বিষয় নিয়ে কথা বলবো। স্টুডিওতে দুজন সম্মানিত অতিথি উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক মাহবুব কামাল, স্বাগত জানাচ্ছি আপনাকে। আছেন জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ, স্বাগত জানাচ্ছি এই আয়োজনে। যেহেতু আজকে আন্তর্জাতিক নারী দিবস, আজ আমাদের প্রধান উপদেষ্টাও নারীদের পিছিয়ে থাকার বিষয়টি উল্লেখ করেছেন। এই নিয়ে আমাদের সহকর্মী সম্রাট আনোয়ার একটি প্রতিবেদন এই মুহূর্তে হাতে আছে, সেটি একবার দেখে আসতে চাই। নিউ ইয়র্ক শহর মজুরি বৃদ্ধি, কর্মঘণ্টা হ্রাস, মানবিক কর্মপরিবেশের দাবিতে রাস্তায় নেমে আসেন নারীরা। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলা ও শিশু মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, যেখানে শুরুতেই সচিত্র প্রতিবেদনে তুলে ধরা হয় জুলাই অভ্যুত্থানে নারীদের অসামান্য অবদান ও ভূমিকা। মঞ্চায়ন করা হয় পাহাড় সম প্রতিবন্ধকতা পেরিয়ে নারীদের অগ্রযাত্রার গল্প, যে গল্পগুলো অনুষ্ঠানস্থলে অতিথিদের আসনে থাকা প্রতিটি নারীর। সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখায় বিভিন্ন ক্যাটাগরিতে 5 জনকে এবং বিশেষ ক্যাটাগরিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলের হাতে তুলে দেওয়া হয় এবছরের অদম্য নারী সম্মাননা। নারীদের শুভেচ্ছা ও অভিনন্দন। মূল ভাষণে প্রধান উপদেষ্টাও স্মরণ করেন নতুন বাংলাদেশ প্রাপ্তির আন্দোলনে নারীদের কথা, কন্যাদের অসামান্য অবদান। জুলাই গণঅভ্যুত্থানে বাংলাদেশের ছাত্র শ্রমিক জনতা মিলে যে অসাধ্য সাধন করেছে, তার সম্মুখ সারির ভূমিকায় ছিল এদেশের নারীরা। সম্প্রতি নারীদের ওপর হামলার যে ঘটনা ঘটছে তা উদ্বেগজনক বলে মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। জানান, এ ধরনের ঘটনা নতুন বাংলাদেশের ধারণার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। সম্প্রতি মহিলাদের উপর যে জঘন্য হামলার খবর আসছে তা গভীরভাবে উদ্বেগজনক। এটি নতুন বাংলাদেশের যে স্বপ্ন আমরা দেখছি তার সম্পূর্ণ বিপরীত। পতিত স্বৈরাচার নৈরাজ্য সৃষ্টি করতে দেশে বিনিয়োগ করে যাচ্ছে জানিয়ে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক থাকতে আহ্বান জানান। পতিত স্বৈরাচার দেশে নৈরাজ্য সৃষ্টি করতে বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে যাচ্ছে। আমাদেরকে এখন ততটাই সতর্ক থাকতে হবে যেমনটা আমরা যুদ্ধের মতো পরিস্থিতিতে আছি। একে অন্যের পাশে দাঁড়ান, একটি সুন্দর শান্তিপূর্ণ সমাজ গড়তে সরকারকে সহযোগিতা করুন। সমাজে পিছিয়ে পড়া নারীরাই বৈষম্যের শিকার বেশি হন উল্লেখ করে তাদের খাটো করে দেখার দৃষ্টিভঙ্গি পাল্টানোর আহ্বান জানান প্রধান উপদেষ্টা। সেই সাথে আহ্বান জানান সকল নিপীড়নের বিরুদ্ধে সামাজিক ঐক্য গড়ে তোলার। আমরা নতুন বাংলাদেশ গড়বই, এই আমাদের প্রতিজ্ঞা। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা। দর্শক শুনছিলেন আমার হাতে যে প্রতিবেদনটি ছিল, এটা নিউজের বিশেষ প্রতিবেদন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে, সেটি আমরা দেখছিলাম। মূল আলোচনায় যেতে চাই নারীর প্রতি সহিংসতা, উদ্বিগ্নতার শেষ কোথায়। জনাব মাহবুব কামাল, একটা পরিসংখ্যান যদি একটু বলি, বাংলাদেশ মহিলা পরিষদের প্রতিবেদন বলছে চলতি বছর জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসে নারী নির্যাতনের ঘটনা ঘটেছে যথাক্রমে 205টি ও 189টি। আমি আসিয়ার কথা দিয়ে শুরু করেছিলাম। প্রতিদিন খুন হচ্ছে, ধর্ষণ হচ্ছে, নারীদের উপর নির্যাতন হচ্ছে, একেবারে শিশু থেকে বয়স্ক কেউই রেহাই পাচ্ছে না। দিন দিন তো আসলে সব কিছুর উন্নতি হয়, কিন্তু বাংলাদেশে নারীদের এই অবস্থা কেন? আমার সমালোচক উদীয়মান নেতা, দেখেন, আজকে নারী দিবসে নারীর প্রতি সহিংসতা, এই যে এইটা ইট ইজ হাইলি শকিং ফর মি। নারী দিবসে এ ধরনের একটা সাবজেক্ট নিয়ে কথা বলা মানে খুব খারাপ লাগছে আমার আর কি। এবং আপনি আসিয়ার কথা বললেন, আমি আসিয়ারটা দিয়ে শুরু করি। সেটা হচ্ছে যে কবি আবুল হাসানের একটা কবিতার একটা লাইন আছে, সেটা হচ্ছে যে একটি পুরুষ তাকে বলুক রমণী, মানে একটা কিশোরী বলছে আর কি, মানে সে এখনও রমণী হয়ে উঠেনি, সে চাইছে যে একটা পুরুষ তাকে রমণী বলুক। তো এই যে আসিয়া, তার বয়স 8, সে তো এখনও রমণী হয়ে ওঠেনি,
সে তো এখনও নারী হয়ে ওঠেনি, তার আগেই সে ধরনের মানে কি বলে যে বারবারিক সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হলো। এটা খুবই দুঃখজনক। আমার মনে হয় আজ সারা বাংলাদেশই টক অফ দি কান্ট্রি হচ্ছে আজকে আসিয়া। দেখেন, আপনি তো একটা পরিসংখ্যান দিলেন, পরিসংখ্যানগুলো আর বলার দরকার নেই। এটা তো মানে কি বলে রেগুলার ফিচার এটা। হ্যাঁ, এটা নতুন করে কিছু বলার নেই। কথাটা হচ্ছে দেখেন, এমনিতেই তো আমাদের সমাজটা একটা পিতৃতান্ত্রিক সমাজ। হ্যাঁ, এমনি হাজার বছর ধরে এটা একটা প্যাট্রিয়ার্কাল সোসাইটি, পিতৃতান্ত্রিক সমাজ। তো এই সমাজকে ভালো করার জন্য নানা ধরনের নারীবাদী আন্দোলন হয়েছে অতীতে, নানা ধরনের হয়েছে, এবং কিছুটা আপনার ভালোর দিকেও যাচ্ছিল দেশটা, মানে নারীর প্রশ্নে আর কি। কিন্তু হঠাৎ করেই এই যে সবার ওটারে কি বলে যে মানে প্রস্টেট বেড়ে গেল আর কি, সবার মধ্যে এক ধরনের সেক্সুয়াল আর্জ দেখা দিচ্ছে। এটা কি কারণে? এটার সঙ্গে কি কোনো রাজনীতি, এটার সঙ্গে কোনো সমাজনীতি, এটার সঙ্গে কোনো অন্য কোনো বিষয় জড়িত কিনা আমি বুঝতে পারতেছি না। জি, দেখেন, আমি একটু হানান মাসুদের কাছ থেকে একটু ঘুরে আসি, কেননা হানান মাসুদ, আপনারা তো আসলে নতুন বাংলাদেশের নেতৃত্ব দিতে প্রস্তুতি নিচ্ছেন, আপনারা লিড করতে আসছেন। বিশেষ করে যখন কোটা আন্দোলন থেকে জুলাই আন্দোলনের দিকে আমরা ধাবিত হতে দেখলাম, তখন রাজাকার শব্দের বিরুদ্ধে সব থেকে বড় প্রতিবাদটা নারীরাই সে রাতে করেছিল। তারা এগিয়ে এসেছিল, স্পার্ক তৈরি করেছিল। সেই স্পার্ক থেকেই জুলাই আন্দোলন আমরা কি বলতেই পারি যে সফলতার দিকে ধাবিত হয়েছে। সেই জুলাই আন্দোলনে যারা নেতৃত্বে ছিলেন, সেখানে নারীরা যে ছিলেন, তারাও এখন বলছেন তারা না চলাফেরায় নিরাপদ বোধ করছেন না। আজ আন্তর্জাতিক নারী দিবসে সেই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করি। ধন্যবাদ জানাচ্ছি এটি নিউজকে, আমার সহ আলোচক সিনিয়র ভাই মাহবুব ভাইকেও ধন্যবাদ জানাচ্ছি। দেখেন হচ্ছে আজকে নারী দিবসের আমরা বারবার প্রতি বছরই নারী দিবস যাচ্ছে, বিশ্বব্যাপী পালন করে, বাংলাদেশও পালন করতে হয়। নারীদের অধিকারের রিলেটেড চার্টারে বাংলাদেশ স্বাক্ষর করেছে, তাই এটাকে রাষ্ট্রীয়ভাবে পালন করতে হয়। প্রতি বছর নিয়মতান্ত্রিকভাবে সেটা পালিত হয়ে যাচ্ছে। টেলিভিশন মিডিয়াতে নারী দিবসে নারীদের অধিকার নিয়ে আলোচনা করার জন্য আপনারা বসিয়ে দিয়েছেন দুজন পুরুষকে, সেখানে কিন্তু আপনারা নারী নেত্রীদেরকে আনেন নাই। এটাও হচ্ছে একটা মানে বাংলাদেশে যে হচ্ছে নারীদের অধিকার নিয়ে যে কথা বলার জন্য নারীদেরকেই ভয়েস করে তুলতে হবে, সেই জায়গা থেকে আমরাই বলি, যদি আমরাই শুনি তাহলে কি নারী অধিকার প্রতিষ্ঠা পাবে? কারণ নারী অধিকার নিয়ে আপনি পুরুষের কাছে না শুনে একজন পুরুষ একজন নারীকেও এখানে মানে বসানো যেত, কথা হতো, নারীরা তাদের কি কারণে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে, কি কারণে তারা অধিকার থেকে বঞ্চিত হচ্ছে, সেই জায়গাটা হতো। কিন্তু হচ্ছে বাংলাদেশে আজকে ধরুন হচ্ছে প্রতিটি টেলিভিশনেই নারী অধিকার নিয়ে বড় বড় বয়ান দেওয়ার জন্য আমাদের পুরুষদেরকে হাজির করা হবে। নারীদের অধিকার নিয়ে শুধু পুরুষরাই কেন কথা বলবে? পুরুষদেরকে বারবার জাস্ট হচ্ছে এজ এ ভয়েস, আপনারা টিআরপি কামানোর জন্য কাকে আনলে টিআরপি ভালো হবে তাকেই চিন্তা করেন, কিন্তু একজন নারীকে যে ভয়েস করে তুলতে হবে সেই চিন্তাটা টেলিভিশন মিডিয়াও করে না। আমি এখানে বসে আছি একজন নারী প্রতিনিধি হিসেবে, এখানে বসে আছি, সেটাও টিআরপির জন্যই ওই জায়গায় বসে থাকাটা। তো একজন নারীকে ভয়েস করে তোলা, ফেস করে তোলা, আইডল করে তোলা, এই কাজটা বাংলাদেশে হচ্ছে না। বাংলাদেশে একজন নারী হিসেবে প্রতিনিধি হিসেবে তুলে ধরেছে। নারীর ক্ষমতায়ন বলতে বোঝাচ্ছিল জোর করে ক্ষমতায় টিকে থাকা শেখ হাসিনাকে একটা নারীর ক্ষমতায়ন, বাংলাদেশে প্রধানমন্ত্রী নারী হয়েছেন, কিন্তু সেই থেকে সিম্বলিক বেগম জিয়াকে বানানো হয়নি, বুঝতে পারছেন? সেই জায়গা থেকে বাংলাদেশে আজকে এখানে এসে আমাকে বসে নারীর অধিকার নিয়ে কথা হচ্ছে, বাট আমার সাথে বড় ভয়েস নুসরাত তাবাসসুম আছে, আপু আছে, উমামা ফাতেমা আপু আছে, আমাদের আরো নারী ফেস আছে, সেই ভয়েসটা এখানে বসে না। আমি হান্নান মাসুদ নারীদের অধিকার নিয়ে কথা বলতে বসতে হয়েছে। আমি আপনার কাছ থেকে যারা নারীরা যে নির্যাতিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, পুরুষদের কাছ থেকে হচ্ছে, সেই জায়গাটাতে আপনি তাদের প্রতিনিধি হিসেবে বলবেন যে কেন সেই মন মানসিকতা থেকে বের হতে পারছেন না? পুরুষ হিসেবে বসিয়েছেন, আমি সেজন্য বললাম, এটা আমার নিজের ক্রিটিসিজম। আমরা আসলে হচ্ছে জাতিগতভাবে প্রত্যেকটা নারীরাও কিন্তু হচ্ছে পুরুষদেরকে আগে দিতে চাচ্ছে নিজেরা না এগিয়ে গিয়ে, এবং হচ্ছে প্রত্যেকেই তাদের নিজস্ব স্বার্থের কথা চিন্তা করে। যখন নারী দিবসটাই কেন হচ্ছে নারীদের অধিকার নিয়ে আমার কথা বলতে হবে, সারা বছরই আমাকে নারীদের অধিকার নিয়ে কথা বলতে হবে। আমরা আজকে 8-12 মানে হচ্ছে তনু হত্যাকাণ্ডের পরে আজকে প্রায় 7-8 বছর চলে গিয়েছে। 7-8 বছর পরে আসো বিচার পাই নাই কেন? আমরা গতকালকে 7ই মার্চ কেন হচ্ছে তনু হত্যার বিচারের জন্য আমরা আরেকটা প্রোগ্রাম করি নাই কেন? আমাদের নারীরাও রাস্তায় নামে নাই কেন? আমরা পুরুষরা প্রোগ্রাম করি নাই
এর আগে আপনার সিলেট এমসি কলেজে গণধর্ষণের শিকার হয়েছিল নববধূ, আমরা কিন্তু এই যে 3 বছর 2 বছরের মাথায় ভুলে যাচ্ছি। ওনাকে নিয়ে কিন্তু হচ্ছে এখন যে আমাদের একটা লাগাতার প্রোগ্রাম দরকার যে এই বিচারটা হবে। আপনাদের মনে থাকার কথা 2018 সালে হচ্ছে আমার জেলা নোয়াখালীতে ধানের শীষে ভোট দেওয়ার অপরাধে একজন মাকে গণধর্ষণের শিকার হতে হয়েছে। সে মা কিন্তু বিচার পায় নাই। তার সেই ধর্ষণকারীরা আজ থেকে আওয়ামী লীগ আমলে আওয়ামী দলীয় হিসেবেই কিন্তু মুক্তি পেয়েছিল, কিন্তু তারপরে তারা অ্যারেস্ট হয়েছে কিনা, আওয়ামী লীগের তো পতন হয়েছে, তাদেরকে খুঁজে বের করা হয়েছে কিনা, এটা নিয়ে কিন্তু 7 মার্চ 6 মার্চ 5ই মার্চ কোনো আলোচনা নেই। 8ই মার্চ আসছে, আমরা এখন বসে নারীর অধিকার শুধু 8ই মার্চ কেন্দ্রিক না। আজকে 8ই মার্চে এসে আজকে আসিয়া একটা সিম্বল হয়েছে নারী নির্যাতনের, কিন্তু এর আগে তনুও একটা নির্যাতনের সিম্বল ছিল। এমসি কলেজে যে নববধূ দর্শিত হয়েছিল সেটাও সিম্বল ছিল। প্রতি বছর আমরা নতুন নতুন সিম্বল তৈরি করতেছি, কিন্তু প্রতি বছর আমরা নতুন নতুন একটা আইডল ক্রিয়েট করতেছি না যে হচ্ছে এইটার জন্য আমরা এই দর্শনের জন্য বিচারটা করছি। এবং এই লড়াইটা নতুন দলের পক্ষ থেকে নারীদের নিয়ে কি ভাবছেন? কারণ আপনাদের আমি শুরুতেই বললাম যে নারীরা বিশেষ ভূমিকায় ছিল। আমি আমার আত্মসমালোচনাটা এখন করছি, আমার দলীয় সমালোচনাটাও করব। জি, কারণ পরবর্তীতে আমরা নারীদের সেরকম অবস্থান আসলে সেভাবে আমাদের এই লড়াইটা শুধু একদিনের না, আমাদের প্রতিনিয়ত প্রতি বছর অন্তত একটা করে নারী নির্যাতনের ঘটনার আপনারা হচ্ছে আদর্শিক একটা বিচার করেন, পরের বছর কমবে। এই যে আসিয়ার ঘটনাটাই দেখেন না, আসিয়ার ঘটনায় আসিয়া ধর্ষিত হয়েছে, আসিয়ার বাবা মা জেনেছে, বোন জেনেছে, বোনের ফ্যামিলি জেনেছে, শ্বশুর শাশুড়ি জেনেছে, সবাই জেনেছে, কিন্তু এটা এর আগে নিউজ হয় নাই, এর আগে কেউ জানে। যখন আসিয়াকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, যখন আসিয়াকে 2 দিন পরে 1 দিন পরে যখন হত্যা করার চেষ্টা করা হয়েছে, তখন গিয়ে হচ্ছে আসিয়া বিষয়টা আমাদের জনসম্মুখে এসেছে। আমরা মানে এত বেশি আন্দোলন করতেছি, সংগ্রাম করতেছি, কিন্তু দেখেন আসিয়ার মতো কিন্তু শতজন প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে, পরিবারগুলো ভয়ে কথা বলতেছে না। আসিয়া তো আসলে আব্দুল হান্নান মাসুদ, আসিয়া তো একটা ঘটনা, কিন্তু সেটা বিচারটা কোথায় আসলে একটু যদি আসি জনাব মাহবুব কামাল, মানে আমরা একটা করে এক মিনিট কথা বললে মনে ভালো হতো। জি জি, আচ্ছা, আসিয়াদেরকে আমরা হচ্ছে মূলত হচ্ছে সামাজিক যে আন্দোলনটা, পারিবারিক যে আন্দোলনটা আমরা গড়ে তুলতে পারি নাই। আমাদের একটা জিনিস দেখবেন যে হচ্ছে আমাদের দেশে গ্রামগঞ্জে যদি সাইকেল চালায় একটা মেয়ে, সাইকেল চালায় স্কুলে যায়, কলেজে যায়, তাহলে হচ্ছে এটা নিয়ে মারাত্মক আলোচনা সমালোচনা, এই তো জাত শেষ, ধর্ম শেষ, সবকিছু শেষ। কিন্তু হচ্ছে সেই মেয়েটাই যখন হচ্ছে একটা গাড়িতে পুরুষদের গা ঘেঁষে ঘেঁষে ঠেলাঠেলি করে যেতে হয়, তাহলে মনে হয় যেন জাতটা আছে। কিন্তু দেখেন সাহাবীদের যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগে, আমরা হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উষ্টির ফিটে চড়ে যুদ্ধ করতে পর্যন্ত আমরা ইতিহাস পড়ি, আমরা জানি যে হচ্ছে নারীরা বর্ষা চালাতো, নারীরা তৎকালীন তখন হচ্ছে আপনার যানবাহনের মধ্যে কি ছিল, তৎকালীন যানবাহন ছিল ওট, এরপর হচ্ছে আপনার ঘোড়া, এগুলোই তো যানবাহন ছিল, তাহলে তারা সেটা চড়তো। আজকে এসে সাইকেল বাইক ইয়ে চালাতে গিয়ে কেন হচ্ছে নারীদেরকে প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে? যদি শালীন, আপনারা যদি ধর্মীয় কথা বলেন, তাহলে আমি শালীন পোশাক পরে কেন হচ্ছে আলেমরা এই আন্দোলনটা করে না, যে আমাদের নারীরা, আমাদের পুরুষরা, মানে ধর্মীয় যে আন্দোলনটা এটাও হওয়া দরকার, আমাদের নারীদেরকে কেন হচ্ছে একসাথে পুরুষদের গা ঘেঁষে ঘেঁষে ঠেলাঠেলি করে পাবলিক বাসে উঠতে হচ্ছে? তাদেরকে আপনারা একটা আন্দোলন হোক যে যাত্রী পরিবহনে নারীরাও নিজেদের পরিবহনের সাইকেল চালানো শিখবে, তারাও বাইক চালাবে, তারা তাদের যানবাহনের ব্যবস্থা তারাও করতে পারবে। আমাদের সমাজের কি সেই অবস্থাটা এখন আছে জনাব মাহবুব কামাল? মানে আমরা বলছি যে নারীদের ক্ষমতায়ন দরকার, নারীর অধিকার দরকার, কিন্তু নারীরা যখনই শিক্ষিত হচ্ছে তখনই সেই নারীর শত দোষ আরো বেশি প্রস্ফুটিত হচ্ছে। যে নারী অশিক্ষিত তার দোষ যতটা বেশি থাকে না, তার থেকে বেশি থাকে যে নারী শিক্ষিত, তার অনেক বেশি সেটি আসলে ফলাও হয় না। দেখেন, নারীরা তো আজকে সমাজে পিছিয়ে আছে সেটাকে বলা যাবে না। যেমন ধরুন কতগুলি পেশায়, যেমন শিক্ষকতা পেশা একটা, চিকিৎসা পেশা, নার্সিং পেশা, ব্যাংকিং পেশা, এগুলোতে কিন্তু নারীরা হিউজ পরিমাণে তারা কাজ করছে। এমনকি পুলিশ, আর্মিতেও নারীরা আছে। এছাড়া ধরেন শিল্প সাহিত্য, নৃত্য, নাটক, সঙ্গীত ইত্যাদি ক্ষেত্রেও কিন্তু নারীদের একটা বড় ধরনের মানে পদচারণা আছে। এগুলো ঠিক আছে, কিন্তু মানে এই যে সেক্সুয়াল হ্যারাসমেন্টটার মানে মাত্রা বেড়ে গেল, এটা সবসময় ছিল, কিন্তু হঠাৎ করে যে মাত্রা বেড়ে গেল, এইটার কারণটা আমাদেরকে খুঁজতে হবে। দেখেন, মানে সেক্সুয়াল হ্যারাসমেন্টের বিরুদ্ধে কিন্তু হাইকোর্টের ডিরেক্টিভস আছে, এবং সেক্সুয়াল হ্যারাসমেন্ট প্রতিরোধের জন্য অনেকবার অনেক কমিটি গঠন করা হয়েছিল, অনেক আগে থেকেই হচ্ছে এগুলি, কিন্তু সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমছে না, এবং হঠাৎ করে এটা বেড়ে গেল। এইটা আমার মনে হয়
এইটার সাথে রাজনীতির একটা সম্পর্ক আছে। আমি এই প্রশ্নটি করতে আমি যাচ্ছিলাম বলছি যে রাজনীতির আসলে কোনো সংযোগ আছে, অবশ্যই রাজনীতির সম্পর্ক আছে। দেখেন, আগে আমি একটু নারীদের অবস্থানটা একটু বলি, তাইলে আপনি মানে নারীরা কেন ভয়ের সংস্কৃতির মধ্যে থাকবে, কি কারণে, হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড ইট। দেখেন, আমাদের জিডিপিতে নারীদের কন্ট্রিবিউশন হচ্ছে 19%, 19%। এবং যদি আপনি ইয়েটা যোগ করেন, মজুরিবিহীন যে কাজ, সেটা যোগ করলে কিন্তু 39% জিডিপিতে মহিলাদের। আচ্ছা, তারপর দেখেন আমাদের যে খুঁটিগুলির উপর আমাদের অর্থনীতি দাঁড়িয়ে আছে, প্রত্যেকটাতে কিন্তু নারীরা প্রিডমিনেন্ট। যেমন ধরেন কৃষিতে নারীদের সংখ্যা পুরুষের চাইতে বেশি। তারপর ধরেন যে গার্মেন্টস, যেটা আমাদের মানে একটা বড় ধরনের বৈদেশিক মুদ্রা উপার্জনের একটা, সেটাও কিন্তু আপনার নারীদের কি বলে যে মানে তারাই বেশি একটি বলা যেতে পারে। তারপরে ধরেন রেমিটেন্সেও কিন্তু নারীদের একটা বড় ধরনের অবদান আছে। হ্যাঁ, তো ফলে এই যে আমাদের অর্থনীতিকে দাঁড় করানোর জন্য নারীদের যে ভূমিকা, সেই ভূমিকার কারণে তাদেরকে আমাদের শ্রদ্ধা করা উচিত, তাদেরকে আমাদেরকে মাথায় তুলে রাখা উচিত। হ্যাঁ, যে বায়োলজিক্যালি পুরুষের চাইতে তারা লেস স্ট্রঙ্গার, তারপরেও তারা আপনার এত কিছু করে যাচ্ছে আমাদের দেশের জন্য। হ্যাঁ, তো সেটা না করে আমরা তাদেরকে ভয়ের সংস্কৃতির মধ্যে রাখছি, এটা খুবই আনফরচুনেট। এবং দেখেন, আমাদের দেশের এই পপুলেশনের অনুপাত কি, অলমোস্ট 50-50, অলমোস্ট, মানে এদিক সেদিক হইতে পারে, 40 এরকম আর কি। তাইলে এই যে এত বিরাটাকার পপুলেশন, হ্যাঁ, সেইটাকে আমি যদি ভয়ের সংস্কৃতির মধ্যে রাখি, ওই যে নজরুলের কবিতাটা বলতে হয় যে এ বিশ্বে যত যা কিছু কল্যাণকর, অর্ধেক তার করেছে নারী, অর্ধেক তার নর। তো এর তো মানে সোসাইটিকে যদি এগিয়ে নিতে হয়, তাহলে নারীর যে ক্যাপাবিলিটি, নারীর যে সৃজনশীলতা, নারীর যে সক্ষমতা, সেইটার তো অপটিমাম ইউটিলাইজ করতে হবে। আপনি পার্শিয়াল ইউটিলাইজেশন তো করলে হবে, অপটিমাম করতে হবে। এবং প্রশ্ন করতে চান, আমরা কি সেই প্রশ্নটা একটু নিয়ে আসি? দর্শক স্বাগত জানাচ্ছি, কে বলছেন, কোথা থেকে বলছেন, আপনার প্রশ্ন করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি পিন্টু দুয়ারি, পটুয়াখালী থেকে বলছি। বলবেন। জি, আপনি প্রশ্ন করবেন। কোনোদিনও একা হয়নি জয়, কবি বলেছেন, কোনোদিনও একা হয়নি জয়, পুরুষের তরবারি প্রেরণা দিয়েছে, শক্তি দিয়েছে বিজয় লক্ষ্মী নারী। ঠিক আছে, তো আজকে ঘরে বাইরে নারী নির্যাতিত, মাইকে ঘোষণা দিয়ে নারীদেরকে বাজারে প্রবেশে নিষেধাজ্ঞা, ঠিক আছে, হিজাব না পড়ার অপরাধে অ্যাসিড লিখছে। তো এ থেকে মুক্তির উপায় কি? এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, দেশ কি আফগানিস্তানের দিকে ধাবিত হচ্ছে কি? এই দুটোই হচ্ছে আমার প্রশ্ন। সকলকে ধন্যবাদ। জি, আপনাকে ধন্যবাদ। দর্শক থাকুন আপনি আমাদের সঙ্গে, আমরা আপনি যদি একটু শেষ করেন তাহলে আমি একটা বিরতি নিয়ে আসতে চাই। আচ্ছা, আমি একটু শেষ করে দিই। শেষ না, আমার সহ আলোচকে একটা প্রশ্ন করি শুধু। জি জি জি, সেটা হচ্ছে যে আপনারা তো একটা রাজনৈতিক দল গঠন করলেন এবং এইটা একটা টক অফ দি কান্ট্রি আপনাদের রাজনৈতিক দলটা। তো এখন দেখেন, বেগম রোকেয়াও তো একজন নারী, তাই না? এই যে বেগম রোকেয়াকে কি যে মুছে ফেলা হচ্ছে, হ্যাঁ, মুছে ফেলা হয়ে হইল, এই ব্যাপারে তো আপনাদের কোনো স্ট্যান্ড আমরা দেখলাম না। আপনাদের তো এই ধরনের এই ব্যাপারে তো একটা স্ট্যান্ড থাকবে যে এটা আপনাদের বক্তব্য কি, বা এটা আপনারা সমর্থন করছেন কিনা। জনাব আব্দুল হান্নান মাসুদ, আপনার কাছে আমি একটা প্রশ্ন রেখেছিলাম যে জুলাই অভ্যুত্থানের অগ্রভাগে যে নারীরা ছিল, তারাই এখন বলছেন তারা নিরাপত্তার অভাবে তারা পিছিয়ে পড়ছেন। আমরা সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি ঘটনা জানি, মব তৈরি করা হচ্ছে, মব তৈরি করে সেই যারা হেনস্থাকারী তাদেরকে আসলে ছাড়িয়ে নেওয়া হচ্ছে, এবং পরবর্তীতে যে হেনস্থার শিকার হইল সে নিজেই নিরাপত্তার অভাবে ভুগছে, তাকে নানাভাবে থ্রেটেন করা হচ্ছে, তাকে খুব বাজেভাবে থ্রেটেন করা হচ্ছে যদি বলে থাকি। আর জনাব মাহবুব কামাল আপনার কাছে প্রশ্ন রেখেছিলেন যে বেগম রোকেয়াকে মুছে ফেলা হচ্ছে, আপনাদের কোনো স্ট্যান্ড নেই কেন সেখানে? হ্যাঁ, না, মাহবুব ভাই যেটা কোশ্চেন করছেন, বেগম রোকেয়াকে মুছে ফেলা হচ্ছে সেটা কিন্তু আমার ধারণাই নেই। আর বেগম রোকেয়া মুছে ফেলা যাবে না। তো বেগম রোকেয়া তো লেখনীর মধ্য দিয়ে বেঁচে আছেন। এখন হচ্ছে আমরা বাংলাদেশে কিছু বিষয়ে কথা বলি, যা হচ্ছে আমাদের ধর্মীয় সংস্কৃতি, আমাদের সাংস্কৃতিক মূল্যবোধ, ধর্মীয় মূল্যবোধ, সামাজিক মূল্যবোধ এবং আমাদের সভ্যতাগত মূল্যবোধ, এই বেঙ্গল বেসিনের যে মূল্যবোধগুলো, এই মূল্যবোধগুলোকে কখন আমরা অ্যাটাক করব না, এই মূল্যবোধগুলোকে কখন আমরা ভাঙবো না। তো সেই জায়গা থেকে
বাংলাদেশের যেরকম সাংস্কৃতিক একটি স্বাধীনতা আছে, বাংলাদেশে কিন্তু হচ্ছে যে 2013 সালের আগেও নাস্তিক আস্তিক এক টেবিলে বসেই খাওয়া দাওয়া করতো, বাবা আস্তিক ছেলে নাস্তিক, একসাথে বসে আলোচনা হইতো, হইতো, ডিবেট হইতো, অনেক কিছু হইতো। কিন্তু দেখা গিয়েছে 2013 সাল থেকে ও মানে ইসলাম বিরুদ্ধে বলছে কেন মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে, অথবা ও হিন্দু ধর্মের বিরুদ্ধে বলছে কেন মেরে ফেলতে হবে, কেটে ফেলতে হবে। তো হচ্ছে এই যে এই অসহিষ্ণুতা, তাহলে দাওয়াতটা আপনি কাকে দিবেন? যদি আপনি সবাইকে মেরে ফেলেন, কেটে ফেলেন, তাহলে আপনারা যে ইসলামী মূল্যবোধের কথা বলেন বা ইয়ার মূল্যবোধের কথা বলেন, দাওয়াতটা কাকে দিবেন? এবং হচ্ছে কে বলেছে যে হচ্ছে মানে হচ্ছে আমি জানি না, সেদিন ওই যে অনেক হুজুরদেরকে দেখলাম, অনেকজনকে দেখলাম, যদিও এটা সকল আলেম ওলামা এটাকে সমর্থন করে না, আমরা অনেকের সাথে কথা বলছি, ওনারা প্রতিবাদ জানিয়েছেন যে কাউকে তো বলে না বেগানা নারীকে গিয়ে ইসলামের দাওয়াত দিতে বলে নাই, তাদের বাবা মা মানে তার যদি ধর্মীয় মূল্যবোধ হয়, সে গিয়ে একজন মেয়েকে দেখছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে তাকে গিয়ে ইসলামের দাওয়াত দিতে গেছে। আপনার তো কথা বলাটাই জায়েজ নাই, মানে তাদের ভাষ্য মতে যে নারীর নাকি উঁচু আওয়াজ শোনাটাও জায়েজ নাই, তাহলে আপনি কেন ওকে মানে হচ্ছে দাওয়াত দিচ্ছেন? আবার সেটা নিয়ে মব ক্রিয়েট করে তাকে আপনি বিশ্বের কাছে বার্তা কি যায়? পাশাপাশি হচ্ছে এগুলা নিয়ে আসলে হচ্ছে বলতে গেলে নিজেদের আত্মসমালোচনা, আমাদের সামাজিক অবস্থা বলতে হয়, আমাদের সাংস্কৃতিক অবস্থা বলতে হয়। মানে দীর্ঘদিন যাবৎ আটকা বন্দি থাকতে থাকতে এখন বের হয়ে আমার প্রভাব দেখাতে হবে, আমি কতটা শক্তিশালী, আমি কতটা প্রভাবশালী, আমি গোষ্ঠীগতভাবে কতটা শক্তিশালী, আমি ব্যক্তিগতভাবে কতটা শক্তিশালী, আমি পারিবারিকভাবে কতটা শক্তিশালী। এই যে শক্তি দেখাতে গিয়ে এবং আমি দলগতভাবে কতটা শক্তিশালী, এটা দেখাতে গিয়ে না সমাজের মধ্যে এক ধরনের ব্যাপক অসহিষ্ণুতা তৈরি করা হয়েছে। কিন্তু হচ্ছে এটাকে সহিষ্ণু আচরণ ছাড়া তো বাংলাদেশের একতা, বাংলাদেশের সাংস্কৃতিক একতা, সভ্যতাগত একতা এবং হচ্ছে ধর্মীয় একতা, আমি ছোটবেলা থেকে দেখেছি যে হচ্ছে আমার বোনের বিয়ে হয়েছে, বোনের বিয়েতে হচ্ছে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের জন্য আলাদা খাবারের ব্যবস্থা করা হয়েছে, একই টেবিলে খেয়েছে কিন্তু তাদের খাবার আলাদা এবং মুসলিমদের জন্য খাবার আলাদা। এইভাবে একটা আমাদের ধর্মীয় এক ধরনের মানে মিলন মেলা তৈরি হয়, যে কারো বিয়েতে, যে কারো মৃত্যুর পরে খাবারে। তো এই বিষয়গুলো, এই অসহিষ্ণুতাগুলো আমাদের ভবিষ্যৎ বাংলাদেশে আমার মনে হয় যে হচ্ছে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে। আচ্ছা, 5 আগস্ট পরবর্তী সময়ে এই সংখ্যাটা আসলে পরিসংখ্যানটা বেড়ে গেল কেন আপনার কাছে কি মনে হয়? আর হচ্ছে স্পেশালি এই পরিসংখ্যানটা বেড়ে যাওয়ার কারণ হচ্ছে আমি কয়েকটা বিষয় বলতে পারি। এরাই কিন্তু অনেকগুলো পরিসংখ্যান ধামাচাপা দেওয়ার সুযোগ ছিল, মানে ধামাচাপা দেওয়া হতো, এখন সেটা দেওয়ার সুযোগ নেই, এখন একটা স্বাধীনতা। আর পাশাপাশি আরেকটা কারণ হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের মতো সেরকম মানে শক্তিশালী অবস্থায় নেই। আগের মতো শক্তিশালী বলতে আগে তো হচ্ছে শুধু একজন ব্যক্তি কন্ট্রোল করতো, কিন্তু আমরা সেটা চাচ্ছি না। আমরা চাচ্ছি হচ্ছে অন্যায় যেখানে সেখানে সাথে সাথে প্রশাসন তাদের রিয়াকশন দেখায়, কিন্তু সেটা দেখাচ্ছে না। আমাদের একজন দর্শক প্রশ্ন করেছেন যে হচ্ছে বাংলাদেশকে আফগানিস্তান হয়ে যাচ্ছে। আমি খুব বিষয়টা লক্ষ্য করছি, মানে হচ্ছে এটা প্রমাণ করার জন্য খুব উঠে পড়ে লাগছে। ওই মানে হচ্ছে বাংলাদেশের নারীর প্রতি সহিংসতা গত বছর ব্যাপক হারে সহিংসতা হয়েছিল, বড় বড় আন্দোলন হয়েছিল, কেউ কিন্তু তখন এই কথাটা বলে নাই বাংলাদেশকে আফগানিস্তান হয়ে যাচ্ছে বা ইয়ে হয়ে যাচ্ছে। এখন এসে আমাকে সেদিন কোশ্চেন করা হলো একটা বিদেশি মিডিয়া থেকে, ওই দ্য গার্ডিয়ান আমার সাক্ষাৎকার নিয়েছিল, বললো যে কি বাংলাদেশ কি মৌলবাদের দিকে অগ্রসর হচ্ছে? আশঙ্কার জায়গাটা হচ্ছে একটা ব্যাপক ক্যাম্পেইন চালানো হচ্ছে। আপনারা দেখেছেন যে হচ্ছে মোদি যখন ইউএসএতে গেছে, আওয়ামী লীগের নেতাকর্মীরা সবাই মোদির নিয়ে বাংলাদেশে মৌলবাদ হচ্ছে, জঙ্গিবাদ হচ্ছে, এরকম স্লোগান দিচ্ছে, ইয়ে করতেছে। তারা ব্যাপক ক্যাম্পেইন চালাচ্ছে যে হচ্ছে বাংলাদেশে মৌলবাদীদের আস্তানা করেছে। অথচ দেখেন যে এই মৌলবাদী তারা যাদেরকে বলে তাদের সাথে কিন্তু আওয়ামী লীগের সবচেয়ে বড় সখ্যতাটা ছিল। এই যে এই বয়ানটা ক্রিয়েট করার চেষ্টা করা হচ্ছে, আফগানিস্তানের পরিস্থিতি কি আর বাংলাদেশের পরিস্থিতি কি, না থাকলে এই ধরনের কোশ্চেন করার এদিকে আসলে ক্রিয়েট করা হচ্ছে নাকি মানে এই উদাহরণগুলো তৈরি হচ্ছে কিছুটা? আমি কিন্তু সময় কম পাচ্ছি। আচ্ছা, আমি দুঃখিত, আমি আপনাকে পুরো সেটা হচ্ছে কি হান্নান মাসুদ যেটা বললেন যে আমরা এগুলো করি না, আপনারা এগুলো করছেন না, ঠিক আছে, কিন্তু স্ট্রাইকিং ফোর্স হিসাবে, একটা ইয়াং ফোর্স হিসাবে যারা করছে তাদেরকে তো আপনারা বাধা দিচ্ছেন না। আমরা বাধা দিচ্ছি এটার বিরুদ্ধে। সেদিন রাতে যখন হচ্ছে শাহবাগী হয়েছে, রাতে একটা প্রোগ্রাম নামানো হয়েছে, যে আমাদের একজন ওখানে গিয়ে অবস্থান নিচ্ছে, তাকে বহিষ্কার করা হয়েছে, বাধা দেওয়া হচ্ছে। একটু বলছি আমি, ধরেন বেগম রোকেয়ারটা আপনি সেভাবে ফলো করেন নাই, আপনি তো জগদীশচন্দ্র বসু, সত্যেন সেনেরটা ফলো করছেন নিশ্চয়ই। এখন দেখেন জগদীশচন্দ্র বসু এবং সত্যেন বসু তাদের নাম পরিবর্তন যে করা হলো কোন যুক্তিতে? একটা হইতে পারে যে তারা হিন্দু, আর একটা হইতে পারে যে তারা বিজ্ঞান সাধনা করছে। কোন যুক্তিতে করলো? এই দুইটার একটা হইতে হবে। কারণ আমি বলি, যেমন ধরেন আমি কেন হিন্দু বললাম, এই
এই দেশে তো ব্রিটিশ শাসন ছিল, তাই না? ব্রিটিশ শাসনের ব্রিটিশদের লর্ড ভাইসরয়দের নামে যেগুলো আছে, যেমন ধরেন মিন্টো রোড, কারমাইকেল কলেজ, এরকম আছে, সেগুলি তো চেঞ্জ করা হচ্ছে না। তাহলে তারা নিশ্চয়ই খ্রিস্টান বলে করা হচ্ছে না। আপনি যদি মানে কি বলে যে শাসক, শোষক বা স্বৈরাচার, এটাকে যদি আপনি পয়েন্ট ধরতে চান, তাহলে তো আপনাকে মিন্টো রোডের নাম চেঞ্জ করতে হবে, আপনার কারমাইকেলের নাম চেঞ্জ, ওরাও তো আমাদেরকে শাসন করছে, তাই না? তারা জগদীশচন্দ্র বসু এবং সত্যেন্দ্রনাথ বোস করা হচ্ছে, আইদার তারা হিন্দু কারণে, অথবা তারা যেহেতু বিজ্ঞানের একটা প্রতীক হিসাবে আছে, তো তাহলে তারা বিজ্ঞান চাচ্ছে না, তারা এখানে একটা মানে কিটা বলে অবৈজ্ঞানিক একটা স্পিরিচুয়াল সমাজ চাচ্ছে তারা। এটি তো আমরা বুঝতে পারবো, সেই জায়গাটায় আপনাদের কোনো ভূমিকা নাই, ঠিক আছে? এখন আমি যে প্রশ্ন, যেহেতু নারী নিয়ে, আসলে নারীকে আমরা কিভাবে দেখব এইটা ডিসাইড করতে হবে আগে, এটা আগে ডিসাইড করতে হবে। নারীকে কি আমরা পণ্য হিসেবে দেখব? ইজ এ মানে কি ফিমেল অর এ ওয়ামেন ইজ এ কমোডিটি অর শি ইজ এ হিউম্যান বিং, এইটা আগে ডিসাইড করতে হবে। মানে এই ডিসিশনটা কি আমাদের সমাজে এখনো নেওয়া সম্ভব হয়নি? এটা হয় না, অনেকেই না এটাকে পণ্য হিসাবে, আমি অনেককে শুনছি যে নারীরা হচ্ছে মেয়ারলি কি চাইল্ড প্রডিউসিং মেশিন, সন্তান উৎপাদনের একটা যন্ত্র, হ্যাঁ, এবং তাকে ওই স্বামীর খেদমত করা, এই করা সেই করা, এগুলির মধ্যে তার জীবন সীমাবদ্ধ, এরকম আছে, এরকম আইডিয়া কিন্তু আছে। তো এখন যদি পণ্য হিসাবে দেখি তাহলে ঠিক আছে, যা খুশি তাই করা যাবে, কিন্তু মানুষ হিসেবে যদি দেখি, হিউম্যান বিং হিসেবে যদি দেখি, তাইলে তো তার স্বাধীনতা, তার মূল্যবোধ, তার চিন্তা, তার সব কিছুকেই তো আমাদের মূল্যায়ন করতে হবে, তাই না? তো সেইটা মানে এই আইডিয়াটা, এই ফিলসফিটা সমাজ এস্টাবলিশ করতে হবে যে নারীরাও পুরুষের মতো হিউম্যান বিং, এবং তারাও সেম প্রিভিলেজ, সেম রাইট, সেম ডিগনিটি নিয়ে সমাজে বাস করার মতো তারা যোগ্য। এই ফিলসফিটা যদি আমি এস্টাবলিশ করতে না পারি, তাইলে কিন্তু এই ধরনের বিচ্ছিন্ন ঘটনা ঘটতেই থাকবে। হ্যাঁ বলেন। তিনি প্রশ্ন করেছিলেন যে এই যে ঘরে বাইরে নারী নিরাপত্তার যে বিষয়টি, মাইকে অ্যালাউ করে তারা বলছে যে বাজারে নারীরা প্রবেশ করতে পারবে না, মব ক্রিয়েট করে নারীকে হেনস্থা করা হচ্ছে, বলা হচ্ছে সিগারেট খাচ্ছে পাবলিকলি, সেটি হচ্ছে কোনো। একটু বলি আমি আপনাকে, দেখেন অনেক ঘটনাই তো ঘটছে, আমরা তো সব ঘটনা তো আর এভাবে মানে হার্ড ডিস্ক থেকে বের করা সম্ভব। আমি একটা যেমন ধরেন যে নারী ফুটবল, ঠিক আছে, নারী ফুটবল নিয়ে অনেক কথা হয়েছে না, আপনি তো জানেন। আচ্ছা, তারপরে ধরেন যে এই যে শিল্পকলা একাডেমিতে নাটক হচ্ছিল, সেটা বন্ধ করে দেওয়া হয়েছে না। তারপর ধরেন যে বসন্ত উৎসবের সময় এই ফুলের দোকান টোকান করা হয়েছে, মানে হ্যাঁ, তার মানেটা কি? মানেটা হচ্ছে আপনি যদি এক কথায় বলেন, তাইলে আমাদের যে দীর্ঘদিনের যে সংস্কৃতি, দীর্ঘদিনের যে বাঙালি সংস্কৃতি, যেগুলো আমরা চর্চা করে আসছি, সেগুলোর উপরে এক ধরনের বাধা। আমরা তো ধর্ম পালন করতে কাউকে বলি না যে আমরা যে কেউ ধর্ম পালন, সবাই ধর্ম পালন করি, এটা ধর্মপ্রবণ এটা জাতি আমরা। হ্যাঁ, আমাদের একটা মানে ধর্মীয় মানুষ আছে, আমরা ধর্ম পালন করব, কিন্তু ধর্মের সাথে তো এগুলির কোনো কনফ্লিক্ট নাই, তাই না? এই কনফ্লিক্টটা কেন তৈরি হচ্ছে, এটা আমি জিজ্ঞেস করতেছি হান্নানকে। ধর্মের সাথে আমাদের যে ঐতিহ্য, আমাদের যে বিজ্ঞান চর্চার যে মানসিকতা, এইগুলির সাথে তো কোনো কনফ্লিক্ট নাই, তাই না? এবং এই 21st সেঞ্চুরিতে যদি আমরা বিজ্ঞান চর্চা না করি, আমরা যদি উন্নত মানসিকতার পরিচয় না, আমরা তো গ্লোবালি আমরা পিছিয়ে যাব, আমরা তো ইন্টারন্যাশনাল কমিউনিটির সাথে কোপ উইথ করতে পারবো না। তো আমরা যেটা দেখছি যে, আপনাদের কথা বলছি না, অনেকেই আছে, অনেক গ্রুপ আছে, গোষ্ঠী আছে, যারা এই ধরনের মানে সামনে এগিয়ে যাওয়ার যে জিনিসগুলো, যে বিজ্ঞান, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, হ্যাঁ, একটা জাতি উন্নত জাতি হিসেবে গড়ে, সেই জায়গাগুলিতে আঘাত করা হচ্ছে নানাভাবে। প্রধান উপদেষ্টাও কিন্তু বলেছেন যে নারী বিরোধী একটা শক্তি মাথাচাড়া দেবার চেষ্টা করছে। হ্যাঁ, তো এইটা তো আমাদের ডিসাইড করতে হবে যে আসলে নারীদের অবস্থানটা কি হবে সোসাইটিতে। এই জায়গাটা কিন্তু আমরা চলে আসছি, এগুলি কিন্তু ডিসাইডেড হয়ে আসে অনেক আগেই ডিসাইড হয়ে গেছে, এখন বিতর্ক উঠছে। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক। নারীরা সমান মর্যাদা পাবে, এটা আমাদের সাংবিধানিক অধিকার, নারীদের সাংবিধানিক অধিকার, ইন্টারন্যাশনাল চার্টারও তাই আছে, সব জায়গায় তাই আছে। তো কিন্তু এই ডিসাইডেড একটা ব্যাপারকে এখন একটা ডিবেটেবল ব্যাপারে পরিণত করা হচ্ছে, একটা বিতর্কের জায়গায় নিয়ে আসা হচ্ছে। তাহলে যেহেতু বিতর্কের জায়গায় নিয়ে আসা হচ্ছে, তাহলে এই বিতর্কটা রিজলভ হোক আগে, যে নারীরা আসলে কি,
সেই বিতর্কটাকে রিজলভ করতে হবে এবং অবশ্যই নারীকে পণ্য হিসেবে চলবে না। কারণটা হচ্ছে আমি বলি, দেখেন আপনারা তো ইলেকশন করবেন, আপনারা কি জানেন নারী ভোটারের সংখ্যা কত? 51%, তাই না? তাহলে তো দে শুড বি টেকেন ইনটু ইওর গুড হিউমার। আপনাদেরকে তাদের গুড হিউমারে নিয়ে আসতে হবে, তাদেরকে তো আপনাদের কনফিডেন্সে নিয়ে আসতে হবে। এবং তাদেরকে যদি কনফিডেন্সে নিয়ে আসতে হয়, রাজনৈতিক পার্টি সেটি নিয়ে কথা বলবো যে নারীদের নিয়ে আপনাদের সিদ্ধান্তের জায়গাটুকু কি, এই জায়গাটা পরিষ্কার হওয়াটা আসলে দরকার। নারীদের রাজনৈতিক দলগুলোর স্ট্যান্ডটা কি সেটা একটু জানার চেষ্টা করব। সামিনা লুৎফা ম্যাম বলেছেন যে নারীদের নিয়ে রাজনৈতিক দলগুলোর ভাবনা স্পষ্ট করতে হবে, সেই কথাটা আমরাও আপনার কাছ থেকে জানতে চাই যে এনসিপির আসলে ধারণার জায়গাটুকু কি বা নারীদের ব্যাপারে স্পষ্ট জায়গাটুকু কি। সেই সাথে মানবাধিকার কর্মীরা বলছিলেন যে নারী নির্যাতনের বিরুদ্ধে কঠোর আইন থাকলেও নারীর প্রতি সহিংসতা কমছে না, বরং আমরা সামনের বছরগুলোতে বা বর্তমান বছরগুলোতে, আশপাশের বছরগুলোতে দেখছি এটি বেড়ে যাচ্ছে। সেটি নিয়ে একটু কথা বলি। আচ্ছা, ধন্যবাদ। আসলে নারীদের প্রতি যে সহিংসতার বিষয়টা বলেন, এটা আমাদের একটা সামাজিক মানসিক অবস্থা, মানে এটাকে আমরা সিরিয়াসলি কখনো নিই না। আমরা মনে করি যে হচ্ছে পুরুষ মানুষ মানেই নারী একটু উঁচু গলায় কথা বললে গ্রামগঞ্জে, হ্যাঁ আমার সাথে উঁচু গলায় কথা বলছে কেন, থাপ্পড়, মানে হচ্ছে স্বামী হয়েছি, মারা আমার অধিকার, এরকম একটা বিষয় থাকে। আবার একই সাথে দেখেন পলিটিক্যাল পার্টিগুলোর কথা বলেন, ধরেন হচ্ছে কালকে এনসিপি আর হচ্ছে আপনার বিএনপি সংঘর্ষের পরে নিউজ হচ্ছে যে এনসিপি বলতেছে যে হচ্ছে আপনার বিএনপির হামলায় আমাদের 30 জন পুরুষ আহত হয়েছে, তারা নারীদেরকেও ছাড়েনি, 5 জন আহত হয়েছে। এই বিষয়টা এমন যে হচ্ছে আপনি নারীদেরকে আপনি উপস্থাপন করেন আপনার বার্গেনিং জায়গাটাই। ভাই যে কথাটা বললেন, শুধু পলিটিক্সের ক্ষেত্রে না, যে কোনো ক্ষেত্রে এই যে মিডিয়ার প্রচারটাও নারীদেরকে বাইনারিতে আলাদা করে দেওয়া হচ্ছে। আমি বলছি মানে বাইনারিগত ভাবে আমি শুধুমাত্র এটা একটা পলিটিক্যাল পার্টি স্ট্যান্ড নিলেই বাংলাদেশে সবকিছু চেঞ্জ হয়ে যায়। আমরা একটা স্ট্যান্ড নিয়েছি, নারীদের আমরা হচ্ছে আমাদের পার্টিতে আমরা একটা অবস্থান নেব, আমরা 25% নারীদের জন্য পোস্ট রাখবো, কিন্তু আমাদের এখানে নারীদের সেই অংশগ্রহণ খুবই কম হয়েছে। আমরা এটা নিয়ে আমরা নিজেরাই, বাট আমরা কিন্তু আমাদের এখানে যোগ দিতে চাইছি, একজনকেও বাদ দিই নাই। যতজন আসছে প্রত্যেককে আমরা নিয়েছি, কারণ আমাদের নারীদেরকে আগে রাখতে হবে। এমনকি আমরা হচ্ছে এটাকে আমরা আবার কোটা হিসেবেও নিতে চাচ্ছি না যে নারী কোটায় কেউ আসবে, যে যোগ্য সে সেই জায়গায় আসবে, তাকে নারী হিসেবে নিয়ে আসতে হবে এমন না। বাংলাদেশে আসলে হচ্ছে এই যে কোটাগতভাবে ইয়াগতভাবে আপনি প্রত্যেকটা জায়গায় নারীদেরকে আলাদা করে রাখা হচ্ছে, মানে বুঝাতেই চাচ্ছেন মেন্টালি নারী মানে হচ্ছে এখন ফিসিয়ে আছে, সো হচ্ছে ওদেরকে এটা দিতে হবে। কিন্তু বাস্তবতা হচ্ছে আপনি ওনাদের মধ্যে এই যে মানসিকভাবে এটা জাগ্রত করার নাই যে পুরুষ যেমন এই দেশের নাগরিক, নারীও দেশের নাগরিক। পুরুষ যেমন পড়াশোনা করতে পারছে, নারীও তেমন পড়াশোনা করতে পারবে। পুরুষ যেমন চাকরি করতে পারছে, নারীও তেমন চাকরি করতে পারবে। মানে একই লেভেলে যে মেধা দিয়ে চাকরি। আপনি কি করেন যে হচ্ছে ঠিক আছে 55% কোটা নারীদের জন্য রেখে দিতে হবে, ওরা পিছিয়ে আছে। মানসিকভাবে অনেক ক্ষেত্রে আমি এগুলাকে খুব মনে করি যে হচ্ছে আমি তো গ্রামগঞ্জে দেখি খুব ভালোভাবে নারীদেরকে এখনো টিচ করায়, কোটায় শিক্ষক হয়েছে, আর পুরুষরা বলে যে আমরা বঞ্চিত হচ্ছি। আমি মনে করি বাংলাদেশের এই পরিবেশে এসে আপনি কোটাগত জায়গা থেকে নারীরা, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে নারীরা আগানো, মানে হচ্ছে ভর্তির সংখ্যা হারে ইয়ারে, তাহলে আপনি কেন এখনো নারীদেরকে সেইভাবে মানসিক দ্বন্দ্বে রাখবেন? কেন নারীরা ফিল করবে যে হচ্ছে আমি কোটায় আসছি, আমি কোটার কারণে আমি এই জায়গায় বসতে পারছি না, আমি পারতাম না? এই ফিল্টার দিয়ে মূলত হচ্ছে নারীদেরকে বারবার ফিসিয়ে রাখা হচ্ছে। অসংখ্য ধন্যবাদ। জনাব মাহবুব কামাল, আপনার কাছে আসলে কি মনে হয় মানসিক যে অবস্থান থেকে সেটা উন্নতি নারীদের কিভাবে? আমি খুব সংক্ষেপে বলি ওনাকে, সেটা হচ্ছে যে রাজনৈতিক আন্দোলনটা একটু আপাতত বন্ধ রাখেন, আপনারা সাংস্কৃতিক আন্দোলন করেন। এটা আমি খুব জোর দিয়ে বলছি, রাজনৈতিক আন্দোলনটা একটু থাকুক, মানে উইথহেল্ড থাকুক, সাংস্কৃতিক আন্দোলনটা করেন। এই সাংস্কৃতিক আন্দোলনটা হবে সেটা হচ্ছে আধুনিকতার আন্দোলন, যে এই আন্দোলনে বিজ্ঞান চর্চার কথা থাকবে, এই আন্দোলনে আধুনিক সাহিত্য কথা থাকবে, এই আন্দোলনে আপনার আধুনিক মূল্যবোধের কথা থাকবে, এই আন্দোলনে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, যেমন ধরেন সামনে পয়লা বৈশাখ আসতেছে, আমি তো আই এম ইন ডাউট যে পয়লা বৈশাখে হয়তো অনেকেই বলবে যে না এটা পালন করা যাবে। আচ্ছা, এটি নিয়ে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিষয় ছড়িয়েও পড়েছে যে সেদিন 100টা গরু জবাই করে জিয়াফত করা হবে, এরকম ঘটনা কিন্তু আমাদের এই যে বিষয়গুলো হান্নান, এই বিষয়গুলো না, এগুলি খুব জরুরি, আমাদেরকে তো আগাইতে হবে, তাই না? আমাদের যদি আগাইতে হয় আমাদের বিজ্ঞানের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে, আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, আমাদের আধুনিক চিন্তা, এগুলির প্রতি তো আমাদের শ্রদ্ধাশীল থাকতে হবে, তা নাহলে সোসাইটি আগাবে কিভাবে? আমি একই সাথে একটা বিষয় অ্যাড করব, শেষ একটু বলি নেই,
তাইলে এখন কালচারাল একটা মুভমেন্টের ডাক দেন আপনারা, আমি যেটা বলি একটা সাংস্কৃতিক আন্দোলন, যে আন্দোলনে আপনারা সবাই দেখবেন আপনাদের মানে আপনারা এত সমর্থক পাবেন এই সাংস্কৃতিক আন্দোলনে যদি আপনারা এই এজেন্ডাগুলি ঠিক করেন যে আমরা এইটার ভিত্তিতে আমরা আন্দোলন করতে চাই, দেখবেন আপনাদের মানে জয় জয়কার হয়ে যাবে, বুঝছেন? ফলে এই জিনিসগুলো করেন। আর যেসব জায়গায় আঘাতপ্রাপ্ত হচ্ছে মানে এই যে আমাদের সংস্কৃতি, আমাদের ঐতিহ্য, ধর্মীয় বিষয়ের সাথে কি সংস্কৃতির আসলে কোনো কন্ট্রাডিকশন আছে? কোনো কনফ্লিক্ট নাই। তাহলে কেন আমাদের দেশের প্রেক্ষাপটে সেটা কেন আমি তো এই বুঝি না। যেমন ধরেন যে আমার আত্মীয়স্বজন অনেকে আছে ধার্মিক কিন্তু আবার আধুনিক, হ্যাঁ, বিজ্ঞান চর্চা করতে, সিনেমা দেখতেছে, গান দেখতেছে, হ্যাঁ, কোনো বাসায় কি টেলিভিশন নাই এরকম কোনো বাসা আছে? আবার এমন কোনো বাসা আছে যেই বাসায় মানুষ নামাজ পড়ে না? আছে এরকম কোনো বাসা? খুব কম, হার্ডলি 5%। তো ওই বাসায় নামাজ পড়া হচ্ছে, ওই বাসায় রোজা রাখা হচ্ছে, ওই বাসায় টেলিভিশন দেখা হচ্ছে, ওই বাসায় সবই হচ্ছে, গান বাজনা হচ্ছে, হচ্ছে। তার ছেলে দেখেন সকালবেলা হুজুর আসে আরবি পড়ায়, বিকালবেলা সে নাচের স্কুলে যাচ্ছে। এই ফ্যামিলি পাবেন আপনি মধ্যবিত্তের মধ্যে 80%। এই ফ্যামিলির সংখ্যা কি কমছে কিনা সেটি মনে এখন করেন? কমতেছে দিন দিন, এখন তো নানা রকমের প্রচারের কারণে এগুলি কমতেছে দিনই। হ্যাঁ, সকালে আরবি পড়তেছে, আবার বিকালে হয় নাচের ক্লাসে যাচ্ছে, নাহলে গানের ক্লাসে যাচ্ছে। আমাদের শেষ করতে হবে। এটা তো কোনো কনফ্লিক্ট নাই, এটা তো কোনো কনফ্লিক্ট নাই। এই কনফ্লিক্টটা কেন করা হচ্ছে এটা তো আমি বুঝতে পারি। জি হানান মাসুদ, আমরা 30 সেকেন্ড শুনবো আপনার কাছ থেকে। একটা কথাই বলি যাচ্ছে সাংস্কৃতিক বাংলাদেশের একটা একক সংস্কৃতি রয়েছে। এই ভূখণ্ডটাকে আমাদের ভাগ করে দেওয়ার পরে মানে হচ্ছে বলতো বেঙ্গল বেসিন, যেটা এই বেঙ্গল বেসিনটাকে ভাগ করে দেওয়া হয়েছে, বলতো ব্রিটিশরা এই কাজটা করে গিয়েছে। যার কারণে আমাদের যেই ঐতিহ্যগত যে সাংস্কৃতিক লড়াই, সেই সাংস্কৃতিক লড়াইকেও আমাদেরকে হচ্ছে আলাদা করে দেওয়া হয়েছে। যার ফলে আমরা হিন্দুয়ানি সংস্কৃতিটাকেও নিজেদের সংস্কৃতি মনে করতে হচ্ছে অনেক ক্ষেত্রে। আমার মনে হয় যে বাংলাদেশের সংস্কৃতি নিয়ে আমাদের যেই হচ্ছে বিভিন্ন ধরনের বই আছে, লেখাপড়া আছে, সাংস্কৃতিক লড়াই করছে, বাংলাদেশের সংস্কৃতিটা আসলে কি সেটা আগে ক্লিয়ার হওয়া দরকার। বাংলাদেশের সাংস্কৃতিক মূল্যবোধটাকে বলবো না, আমি ভারতীয় সংস্কৃতির কথা বলছি। এখানে অনেকগুলো বিষয় আছে। আমরা কেন হচ্ছে বাংলাদেশে যে নারীর প্রতি যে সহিংসতার কথা বলেন, বাংলাদেশের যে পরিমাণ হচ্ছে আপনার হচ্ছে স্টার জলসার যে যতগুলো আছে পারিবারিক সহিংসতার অর্ধেকের জন্য এটা দায়ী। আমি নিজে বলবো, আমি দেখেছি যারা এরকম দেখে তাদের মধ্যে আগে কি বাংলাদেশে নারী সহিংসতা হতো না? হতো। আমি বলছি কেন আপনি এটাকে প্রচার করবেন? এটা থেকে আপনি শিক্ষণীয় কি পাচ্ছেন? আপনি আমাকে বলেন ওনাদের যে সিরিয়ালগুলো থেকে আপনি শিক্ষণীয় কন্টেন্টেরও দরকার আছে। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকে। আমরা আয়োজনে একেবারে ওভার করে ফেলেছি। যে বাংলাদেশে আমার কথা দূষিত করা হচ্ছে। আমার কথা হচ্ছে যে ধর্ম থেকে আমাদের যতটুকু নেওয়ার ততটুকু আমরা নিব, যতটুকু আমরা নিব, যতটুকু নেওয়ার মানে। আর বাকি যে জিনিসগুলো আমাদের প্রাত্যহিক জীবনের সাথে যেগুলো সম্পর্কযুক্ত, কোনো কিছুই কিন্তু বাড়াবাড়িটা ভালো না। দেখবেন হচ্ছে নেপালের সংস্কৃতি, নেপালে কিন্তু হচ্ছে অন্য দেশের সাংস্কৃতিক চর্চা করার কোনো সুযোগ নেই। অন্য টেলিভিশন ছাড়া আমাদের সেই অবস্থানটা আসলে তৈরি হোক, আমরা হচ্ছে আমাদের সংস্কৃতি বিলুপ্ত না হোক, ধ্বংস না হোক, দূষিত না হোক, সেই প্রত্যাশা রেখে আজকে আয়োজন এখানেই শেষ করছি। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।